আজ আমরা ক্লাস 9-এর সালোক সংশ্লেষ পরবর্তী যে অংশ উদ্ভিদের খনিজ পুষ্টি এবং উদ্ভিদের পরিবহন এই বিষয়ে পড়ব। খনিজ পুষ্টি সম্বন্ধে সামান্য একটু টাচ আছে তোমাদের। খনিজ পুষ্টি বলতে বিভিন্ন খনিজ মৌলগুলো উদ্ভিদ পুষ্টিতে কিভাবে সাহায্য করে তার সামান্য একটু ছোঁয়া। এক্ষেত্রে উদ্ভিদের যে সমস্ত মৌলগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে উদ্ভিদের পুষ্টিতে, তাদের ভূমিকা কতটা এবং তাদের দেহের শুষ্ক ওজনের কতটা পরিমাণ এই এলিমেন্টগুলো থাকে তার উপরে ভিত্তি করে আমরা খনিজ মৌলগুলোকে দুভাগে ভাগ করি। একটা হলো মাইক্রো এলিমেন্ট এবং ম্যাক্রো এলিমেন্ট। ম্যাক্রো অর্থাৎ বড়, অর্থাৎ বেশি, উদ্ভিদ পুষ্টিতে যে সমস্ত মৌল উপাদান বেশি পরিমাণে প্রয়োজন হয় এবং অংশগ্রহণ করে সেগুলোকে আমরা বলবো ম্যাক্রো এলিমেন্ট, এবং তার পরিমাণটাও, তার রেঞ্জটা হলো প্রতি গ্রাম শুষ্ক ওজনে, উদ্ভিদের দেহের যে শুষ্ক ওজন তার প্রতি গ্রাম দেহ ওজনে 1 থেকে 10 মিলিগ্রাম যে পদার্থগুলো থাকে সেইগুলোকে আমরা ম্যাক্রো এলিমেন্ট বলবো। মনে রাখবে 1 থেকে 10 মিলিগ্রাম পার গ্রাম বডি ওয়েটে, অর্থাৎ শুষ্ক ওজন, উদ্ভিদ দেহের যে শুষ্ক ওজন তার 1 গ্রাম শুষ্ক ওজন, 1 গ্রাম উদ্ভিদের দেহের কোনো অংশে 1 থেকে 10 মিলিগ্রাম পর্যন্ত যে মৌল উপাদানগুলো থাকে সেগুলোকে আমরা ম্যাক্রো এলিমেন্ট বলবো, যার মধ্যে রয়েছে অবশ্যই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। এই মৌলগুলো দেখা গেছে যে প্রতিটা প্রায় বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রেই 1 গ্রাম উদ্ভিদ দেহের কোনো একটা অংশের মধ্যে 1 থেকে 10 মিলিগ্রাম পর্যন্ত এই পদার্থগুলো আছে। তো এগুলো বেশি পরিমাণে প্রয়োজন হয় এবং বেশি পরিমাণে থাকে, তাই এগুলো ম্যাক্রো এলিমেন্ট। অপরপক্ষে ঠিক তাই মাইক্রো, যেগুলো খুব অল্প পরিমাণে থাকে, শুষ্ক ওজনের ক্ষেত্রে 1 গ্রাম উদ্ভিদ দেহের কোনো অংশের মধ্যে 0.1 মিলিগ্রাম যে সমস্ত পদার্থগুলো থাকে, মৌল উপাদানগুলো থাকে, সেগুলোকে আমরা মাইক্রো এলিমেন্ট বলি। এই মাইক্রো এলিমেন্টগুলো 8টা মাইক্রো এলিমেন্ট আছে উদ্ভিদ দেহের, তার মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে কিন্তু আয়রন। ওই জন্য আধুনিক বিজ্ঞানীগণ আয়রনকে আবার ম্যাক্রো এলিমেন্টের তালিকাতেও স্থান দিয়েছেন কেউ কেউ। তো আমাদের পাঠ্য পুস্তক বা তোমাদের যে কনসেপ্ট সেখানে মাইক্রো এলিমেন্টের মধ্যেই আয়রনকে রাখা হয়েছে। তবুও মনে রাখবে তথ্যটা যে 8টি মৌল মাইক্রো এলিমেন্ট বা ট্রেস এলিমেন্টের তালিকায় রয়েছে তাদের মধ্যে আয়রনটা সবথেকে বেশি পরিমাণে উদ্ভিদ দেহে থাকে, এবং আয়রনের একটা এক্সট্রা বিশেষ ধরনের ভূমিকা আছে। বিশেষ করে আমরা যখন ক্লোরোফিল সংশ্লেষ ঘটে, ম্যাগনেসিয়াম এবং আয়রন এই দুটো মৌল খুব সক্রিয় অংশগ্রহণ করে, ওই জন্য আয়রনকে কেউ কেউ ম্যাক্রো এলিমেন্টের মধ্যে রেখেছেন। তো যাই হোক, ট্রেস এলিমেন্টগুলোর নাম এবং ম্যাক্রো এলিমেন্টগুলোর নাম তোমাদের মনে রাখা দরকার। এগুলো কি দরকার হয়? প্রধানত প্রোটোপ্লাজম, উদ্ভিদ কোষের যে মূল অংশ প্রোটোপ্লাজম, যেটাকে বিজ্ঞানী হাক্সলে জীবনের ভৌত ভিত্তি বলে আখ্যা দিয়েছেন, প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি বলেছিলেন হাক্সলে। মনে রেখো, এমসিকিউ বা শূন্যস্থান আসতে পারে যে জীবনের ভৌত ভিত্তি কোষের কোন অংশকে বলা হয়? প্রোটোপ্লাজমকে বলা হয়। কে বলেন? হাক্সলে। তো এই প্রোটোপ্লাজমের যে উপাদানগুলো, বিভিন্ন খনিজ উপাদান, তার মধ্যে অবশ্যই মাইক্রো এবং ম্যাক্রো দু ধরনের এলিমেন্টই থাকে। প্রধানত বেশি থাকে যেগুলো, সেগুলো এখানে আরও অন্যান্য মৌলগুলোও থাকে। তার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং আয়রন এটা খুব বেশি পরিমাণে থাকে। কোষের মধ্যে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে প্রতি মুহূর্তে, শারীরবৃত্তীয় যে রাসায়নিক, জৈব রাসায়নিক বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলোতে উৎসেচক, প্রতিটা বিক্রিয়ায় উৎসেচকের একটা কার্যকরী ভূমিকা আছে। উৎসেচক ভীষণভাবে প্রয়োজন হয় প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে, এবং সেই উৎসেচকগুলো গঠন করতে এই সমস্ত খনিজ মৌলগুলো প্রয়োজন হয়। শুধু অংশগ্রহণ করে উৎসেচক গঠনে তাই নয়, উৎসেচকগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো কোনো মৌলের উপস্থিতি বাধ্যতামূলক। যেমন জিঙ্ক, কার্বনিক অ্যানহাইড্রেস বলে যে উৎসেচক, বা অ্যালকোহল ডিহাইড্রোজিনেস যে উৎসেচক, সেই উৎসেচকগুলো যখন ক্রিয়াশীল হবে সেখানে জিঙ্ক আয়নের উপস্থিতি প্রয়োজন। একইভাবে হেক্সাকাইনেজ একটা এনজাইম আছে, তোমরা এই এনজাইমগুলোর নাম কিছু কিছু পড়বে যখন
আমরা শ্বসন পড়তে যাব, তখন দেখব এই এনজাইমগুলো জৈব রাসায়নিক বিক্রিয়ায় কীভাবে অংশগ্রহণ করে। তো এই উৎসেচকগুলো যখন সক্রিয় অংশগ্রহণ করবে, সক্রিয় ভূমিকা নেবে, বিক্রিয়াটাকে ঘটাবে, তখন শুধু উৎসেচক নিজে একা পারে না, তার সঙ্গে সাহায্যকারী কিছু মৌলের দরকার হয়, যেগুলোকে কো ফ্যাক্টর বলা হয় বা কো এনজাইম বলা হয়। যেমন ম্যাগনেসিয়াম আয়ন, এই ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতেই কিন্তু হেক্সাকাইনেজ এনজাইমটা সক্রিয়ভাবে কাজ করতে পারে। অর্থাৎ হেক্সাকাইনেজ উৎসেচকের কো ফ্যাক্টর হলো ম্যাগনেসিয়াম আয়ন। এরকম বিভিন্ন মৌলগুলো বিভিন্ন উৎসেচকের সক্রিয়তার সময় কো ফ্যাক্টর হিসেবে কাজ করে, আবার উৎসেচকগুলো গঠনও করে। আগেই বললাম ক্লোরোফিল সংশ্লেষের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম তো ক্লোরোফিলের একেবারে কেন্দ্রীয় একটা মৌল। ক্লোরোফিলের গঠন যখন দেখবে একেবারে কেন্দ্রে অবস্থান করে ম্যাগনেসিয়াম ছাড়া ক্লোরোফিল গঠন হবে না। তার সাথে ম্যাগনেসিয়ামের সাথে আয়রন এবং জিঙ্ক দুজনেই ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক এই সমস্ত মৌলগুলো ক্লোরোফিল গঠনে সাহায্য করে। এছাড়াও উদ্ভিদের দেহে বা কোষে যে বিভিন্ন উপজাত বস্তুগুলো তৈরি হয়, সেখানে অম্লক্ষারের ভারসাম্য একটা বিশেষ ব্যাপার। সেক্ষেত্রে কার্বনেট, ফসফেট ইত্যাদি যে আয়ন, এই আয়নগুলো ওখানকার কোষের ভিতরের যে পিএইচ অর্থাৎ আম্লিক বা ক্ষারীয়, এই বিষয়টা ব্যালেন্স করে, অর্থাৎ নিউট্রাল করতে সাহায্য করে। আম্লিক পরিবেশ হয়ে গেলে অন্যান্য বিক্রিয়াগুলো ঘটে না, কখনো কখনো ক্ষারীয় হয়ে গেলে সেখানে অন্যান্য উৎসেচকের সক্রিয়তাগুলো নষ্ট হয়। তখন কোষের মধ্যে কোন পরিবেশটা প্রয়োজন, অম্ল এবং ক্ষার এই দুটোর যে ভারসাম্য, সেটাকে বলা হয় বাফার ক্রিয়া। এই বাফার ক্রিয়াগুলোও নিয়ন্ত্রণ করে বিভিন্ন মৌলের খনিজ আয়নগুলো। আমাদের পরবর্তী অংশ হলো উদ্ভিদের পরিবহন। এখন উদ্ভিদের পরিবহন বলতে উদ্ভিদ অঙ্গে বিভিন্ন জল সহ বিভিন্ন খনিজ লবণ প্রতিটি কোষে কোষে ছড়িয়ে পড়া এবং প্রত্যেকটা কোষে যে পদার্থগুলো উৎপন্ন হয়, সংশ্লেষ হয়, সেগুলোও সংশ্লিষ্ট অঙ্গে যেখানে প্রয়োজন, উদ্ভিদের যে অঙ্গে যে সমস্ত উপাদানগুলো প্রয়োজন সেখানে ছড়িয়ে দেওয়া, এই সমগ্র প্রক্রিয়াটিকে একসঙ্গে বলা হয় উদ্ভিদের পরিবহন। এই উদ্ভিদের পরিবহনের সঙ্গে, উদ্ভিদ পরিবহন একটা নির্দিষ্ট কোনো প্রক্রিয়া নয়, অনেকগুলো ভৌত শারীরবৃত্তীয় প্রক্রিয়া মিলিতভাবে এই কাজটা করে, ছড়িয়ে দেওয়ার কাজটা করে। এবং সেক্ষেত্রে জল যে ভৌত প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পৌঁছায় বা উদ্ভিদ অঙ্গ থেকে বাইরে পরিবেশে পরিত্যক্ত হয়, সেরকম একটা ভৌত শারীরবৃত্তীয় প্রক্রিয়া হলো বাষ্পমোচন বা প্রস্বেদন। বাষ্পমোচনের কথা আগেও তোমরা শুনেছ। বাষ্পমোচন যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার অতিরিক্ত জল পত্রে রন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে পরিবেশে ত্যাগ করে, সেটাই হলো বাষ্পমোচন বা প্রস্বেদন। তো উদ্ভিদ তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে জল বাইরে বের করে, তার মধ্যে বেশিরভাগ অর্থাৎ প্রায় 90 থেকে 97% জল যে প্রক্রিয়ায় যে অঙ্গের মাধ্যমে বের করে সেটাকে পত্ররন্ধ্র বলা হয়। পত্ররন্ধ্রের মাধ্যমেই কিন্তু 90 থেকে 97% অতিরিক্ত জল, শরীরের প্রয়োজন হচ্ছে না যে জল, সেই জলটা বাইরে বের করে দেয়। আবার খুব সামান্য পরিমাণে জল লেন্টিসেলের মাধ্যমে বের করে। পত্ররন্ধ্র থাকে কোথায়? পাতার মধ্যে থাকে, পত্র ফলকের মধ্যে থাকে। কিছু কিছু পাতায় দুই দিকেই থাকে, কিছু কিছু পাতায় একদিকে থাকে পত্ররন্ধ্র। তার মাধ্যমে 90 থেকে 97% জল বের করে দেয়। ওই জন্য পত্ররন্ধ্রের মাধ্যমে যে বাষ্পমোচন ঘটে সেটাকে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন বলে। অর্থাৎ বাষ্পমোচন কোথায় কার মাধ্যমে হচ্ছে তার উপরে ভিত্তি করে বাষ্পমোচনকে আমরা 3 ভাগে ভাগ করি: পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন, লেন্টিসেলীয় বাষ্পমোচন এবং কিউটিকলীয় বাষ্পমোচন। লেন্টিসেল কি? উদ্ভিদের কাণ্ডে পাতায় যেমন পত্ররন্ধ্র থাকে অতি সূক্ষ্ম ছিদ্র, ঠিক তেমনি কাণ্ডেও অতি সূক্ষ্ম ছিদ্র থাকে। সেই ছিদ্রগুলোর মাধ্যমেও কিছু পরিমাণ জল, খুব সামান্য 0.1%, মোট বাষ্পমোচন যা করে উদ্ভিদ তার 0.1% লেন্টিসেলের মাধ্যমে পরিবেশে মুক্ত হয়। এই কাণ্ডের সূক্ষ্ম ছিদ্রগুলোকে আমরা বলি লেন্টিসেল। কাণ্ড শাখাতেও থাকতে পারে, কাণ্ডেও থাকতে পারে, পত্র বাদ দিয়ে অন্যান্য অংশের যে সূক্ষ্ম ছিদ্র। এবং আরেক প্রকার বাষ্পমোচন বা প্রস্বেদন হলো কিউটিকলীয়। কিউটিকল বলতে মোম জাতীয় একটা আবরণ। পাতাগুলো, কাঁঠাল পাতা দেখবে চকচক করে উপরটা, পদ্ম পাতার উপরটা চকচক করে, ফণিমনসার বাইরের দিকটা চকচক করে একটা বিশেষ আবরণ আছে, এগুলোকে কিউটিকল বলা হয়।
এই কিউটিকল বা পাতার এই যে মসৃণ ত্বক, সেই ত্বকের মাধ্যমে পাতা আবার কাণ্ডও থাকতে পারে। ফণী মনসার সারা দেহটাই কাণ্ড, পাতা বলে কিছু নেই, তার দেহ সমস্তটা কিউটিকল দিয়ে আবৃত আছে। তো এই কিউটিকলের মাধ্যমেও অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যায়, সেটাও 3 থেকে 10%। অর্থাৎ মোট যে বাষ্পমোচন করে একটা উদ্ভিদ দেহ, তার 3 থেকে 10% জল কিউটিকল দিয়ে বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ কোন অঙ্গ দিয়ে জল বাইরে বেরিয়ে যাচ্ছে, অতিরিক্ত জলটা বাইরে বের করছে, তার উপরে ভিত্তি করে আমরা বাষ্পমোচনকে 3 ভাগে ভাগ করলাম। পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে, লেন্টিসেলীয় বাষ্পমোচন লেন্টিসেলের মাধ্যমে ঘটে, এবং কিউটিকলীয় বাষ্পমোচন কিউটিকলের মাধ্যমে ঘটে। নেক্সট আমরা আসবো এই যে বাষ্পমোচন কখন বেশি হবে কখন কম হবে, অর্থাৎ বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী বিভিন্ন প্রভাবক। আমরা জানি উদ্ভিদ সহ সমস্ত প্রাণীরই যে শারীরবৃত্তীয় বিক্রিয়া বা প্রক্রিয়াগুলো ঘটে, সেগুলো একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে ভালো হয়। উদ্ভিদের ক্ষেত্রে সেই টেম্পারেচারটা 25 থেকে 35 বা 20 থেকে 35 এই রেঞ্জের মধ্যে উদ্ভিদ দেহের ভিতরের যে জৈব রাসায়নিক বিক্রিয়া বা প্রক্রিয়া, সেগুলো ভালোভাবে ঘটে। সালোকসংশ্লেষ পড়তে গিয়েও তোমরা দেখেছো টেম্পারেচারের রেঞ্জটা। কিন্তু বাষ্পমোচন প্রায় সর্বক্ষণই ঘটে থাকে, পাতার মাধ্যমে হোক বা লেন্টিসেলের মাধ্যমে হোক বা কিউটিকলের মাধ্যমে হোক। তবুও বাইরের কিছু প্রভাবক এটাকে ত্বরান্বিত করতে পারে বা মন্দীভূত করতে পারে, বাড়িয়ে দিতে পারে বা কমিয়ে দিতে পারে। বায়ুমণ্ডলের উষ্ণতা 10 থেকে 25 ডিগ্রি এই টেম্পারেচার এর রেঞ্জের মধ্যে থাকলেই খুব সুন্দরভাবে বাষ্পমোচন ঘটে, অতিরিক্ত জলটা বাইরে বেরিয়ে যায়। এর টেম্পারেচারের রেঞ্জের বেশি চলে গেলে বাষ্পমোচন ঘটে অতিরিক্ত বেশি, যেটা উদ্ভিদের ক্ষতি করে। আবার কম হলে বাষ্পমোচন ঘটে না, সেক্ষেত্রেও সেটা উদ্ভিদের ক্ষতি করে। কিভাবে ক্ষতি করে সেটা আমরা পরে দেখছি। বায়ুর আর্দ্রতা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকলে বাষ্পমোচনের হার কমে যায়। পাতার গঠনের একটা বিষয় আছে, পাতার গঠন, পাতার মধ্যে পত্ররন্ধ্রের সংখ্যা যত বেশি হবে সেই পাতা থেকে বাষ্পমোচন তত বেশি হবে। পত্ররন্ধ্র কম থাকলে বাষ্পমোচন কম হবে। যেমন কিছু উদ্ভিদ আছে, ক্যাকটাস জাতীয় যে উদ্ভিদগুলো, তাদের পাতার আকৃতি হয় ছোট কিংবা পাতাটা কাঁটায় পরিণত হয়েছে। এর কারণ কি না, মরুভূমির যে উদ্ভিদ, ক্যাকটাস জাতীয় যে উদ্ভিদ, তাদের খুব কষ্ট করে জল সঞ্চয় করতে হয়, অতিরিক্ত জল থাকে না বললেই চলে। তো বাষ্পমোচন যদি বেশি হয় পরিবেশের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বা বায়ু প্রবাহের সঙ্গে সঙ্গে বা আর্দ্রতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, তাহলে উদ্ভিদের ক্ষতি হতে পারে, শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যায়। তাই যাতে অতিরিক্ত বাষ্পমোচন না ঘটে, বাষ্পমোচন যাতে কম ঘটে, তার জন্য পাতার গঠনগুলো পরিবর্তন হয়। ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে পাতার হয় আকার ছোট হবে, আকৃতি ছোট হবে। লক্ষ্য করবে সমস্ত মরুজাতীয় উদ্ভিদের হয় পাতা নেই, অথবা পাতার আকৃতি ছোট, অথবা পাতার উপরে বিশেষ ধরনের আবরণ আছে, কিউটিকল জাতীয় মোম জাতীয় আবরণ, যেটা বাষ্পমোচনের হারটাকে কমিয়ে দিতে পারে। আমরা দেখলাম পত্ররন্ধ্রের মাধ্যমে যেখানে 90 থেকে 97% বাষ্পমোচন ঘটে, সেক্ষেত্রে যে পাতাগুলো কিউটিকল আছে, সেই কিউটিকল থাকলে সেখানে 3 থেকে 10%, অর্থাৎ বাষ্পমোচনের হারটা অনেক কমে যাচ্ছে। এইভাবে পাতার গঠন, অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠনের উপরেও বাষ্পমোচন নির্ভর করে। অর্থাৎ বাষ্পমোচন উদ্ভিদের এমন একটা প্রক্রিয়া যেটা প্রয়োজন, আবার অতিরিক্ত হয়ে গেলে বিপদ কীরকম না, অতিরিক্ত হয়ে গেলে গ্রীষ্মের সময় দেখবে প্রচণ্ড উষ্ণতায় গাছের পাতাগুলো কেমন নুইয়ে পড়ে। লতা জাতীয় যে নরম কাণ্ডের যে রসালো উদ্ভিদ, সেই উদ্ভিদগুলোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি চোখে পড়বে তোমাদের বাড়ির বিভিন্ন সবজির যদি লতা জাতীয় গাছ থেকে, কুমড়ো, লাউ, ঝিঙে বা এই জাতীয় যে গাছগুলো, এই গ্রীষ্মের সময় লক্ষ্য করবে পাতাগুলো দুপুরের দিকে নুয়ে যাচ্ছে বলতে পাতাগুলো ফ্ল্যাট থাকে, প্রসারিত থাকে। সেটা কিন্তু এই জল, অর্থাৎ জাইলেম বাহিকা দিয়ে উদ্ভিদের প্রত্যেকটা অঙ্গের জল সেটা প্রতিটা কোষকে স্ফীত করে রাখে, প্রসারিত করে রাখে, রসস্ফীতি ঘটে এবং টান থাকে পাতাগুলো। যেই কোষের মধ্যে জল কমে যায়, কোষগুলো সংকুচিত হয় এবং রসস্ফীতি যে চাপ সেটা কমে গেলেই সঙ্গে সঙ্গে পাতাগুলো নুইয়ে পড়ে, নেতিয়ে পড়ে। এবং এই নেতিয়ে পড়াটা যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, সেটাকে আমরা বলি উইল্টিং বা অবনমন। একটা গাছ জলের অভাবে অতিরিক্ত প্রোটোপ্লাজমগুলো সংকুচিত হয়ে গেল, প্রোটোপ্লাজমের জল সব বাইরে বেরিয়ে চলে গেল, পাতাগুলো একেবারে কুঁকড়ে নুয়ে পড়লো, সেই গাছটাকে তুমি জল দিয়েও আর বাঁচাতে পারবে না। স্থায়ীভাবে যদি অবনমন ঘটে যায়, উইল্টিং ঘটে যায়, তাহলে সেই গাছটার মৃত্যু ঘটে, সেই পাতা, সেই সমস্ত কোষগুলো নষ্ট হয়ে যায়। তাই অতিরিক্ত বাষ্পমোচন উদ্ভিদের ক্ষেত্রে ক্ষতিকর। আবার বাষ্পমোচন প্রয়োজন, কারণ অতিরিক্ত যে জল, সে জলটা বাইরে বের করে দেওয়া দরকার। শুধু তাই না,
এই জল উপরের দিকে বেরোই বলেই কিন্তু নিচে থেকে জল শোষণ হয়। অর্থাৎ উদ্ভিদ দিয়ে জল প্রবেশ করার যে পথ, সেই পথটাকে খুলতে গেলেও বাষ্পমোচন প্রয়োজন। অর্থাৎ বাষ্পমোচন উদ্ভিদের ভীষণ প্রয়োজনীয় একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আবার অতিরিক্ত বাষ্পমোচন উদ্ভিদের মৃত্যু ঘটাতে পারে। তাই বিজ্ঞানী কার্টিস প্রথম একটা কথা ব্যবহার করেন যে বাষ্পমোচন হলো প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের হয়, যে প্রশ্নটা হয় যে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলা হয় কেন? না, বিজ্ঞানী কার্টিস এই শব্দটা প্রথম ব্যবহার করেন যে নেসেসারি এভিল, অর্থাৎ এমন একটা প্রয়োজনীয় প্রক্রিয়া উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া বাষ্পমোচন, যেটা হওয়া দরকার, না হলে উদ্ভিদের সক্রিয়তা বজায় থাকবে না। আবার অতিরিক্ত বাষ্পমোচন উদ্ভিদের মৃত্যু ডেকে আনতে পারে। তাই বাষ্পমোচনকে বলা হয় প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া। মনে রাখবে উইল্টিং শব্দটা অবনমন, নুইয়ে পড়া বা নেতিয়ে পড়া যেটা আমরা বলি বাংলায়, এটাও প্রশ্ন হয় উইল্টিং কি। এই সমস্ত পরিবহনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো একসঙ্গে উদ্ভিদ দেহে পরিবহন ঘটায়, যার মধ্যে দেখলাম বাষ্পমোচন, জলের পরিবহনের জন্য বাষ্পমোচন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। ঠিক তেমনি আরও রয়েছে ব্যাপন, অভিস্রবণ, শোষণ ইত্যাদি। আমরা ব্যাপন নিয়ে আলোচনা করব। ব্যাপন কাকে বলে তোমরা ক্লাস 8-এ পড়ে এসছো। তো যেহেতু আমাদের শারীরবৃত্তীয় বিভিন্ন প্রক্রিয়াগুলোর সম্বন্ধে একটু করে আলোচনা আছে, তাই আরেকবার পড়তে হবে। ব্যাপন বলতে ছড়িয়ে পড়া, ব্যাপিত হওয়া। উদাহরণ হিসাবে তোমরা একটা ধূপকাঠি ঘরে জ্বালিয়ে দিলে যেমন ধূপের গন্ধটা সারা ঘর ছড়িয়ে পড়ে, এক্ষেত্রে কি হয় না, ব্যাপনকারী অণু যেগুলো, সেগুলো বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে ছড়িয়ে পড়ে এবং সমগ্র মাধ্যমটাকে ঘনত্বে পরিণত করার একটা চেষ্টা করে। অর্থাৎ ব্যাপন বলতেই বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে পদার্থের অণুগুলো ছড়িয়ে পড়ার যে ঘটনা, অবশ্যই নিজস্ব কণাগুলির নিজস্ব গতিশক্তির প্রভাবে। তুমি বাইরে থেকে কোনো বল দ্বারা ব্যাপন ঘটাও না। ধূপের যে ধোঁয়া, ধূপকাঠির যে ধোঁয়া ছড়িয়ে পড়ার জন্য তুমি বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ করছো না, সেই কণাগুলো নিজস্ব গতিশক্তির প্রভাবেই কিন্তু সারা মাধ্যমে ছড়িয়ে পড়ে। অর্থাৎ যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলির নিজস্ব গতিশক্তির প্রভাবে বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে ছড়িয়ে পড়ে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি ব্যাপন। উদ্ভিদের যে পরিবহনের কথা বললাম, সে পরিবহনে যেমন গ্যাসীয় পরিবহন আছে, বিভিন্ন খনিজ মৌলের পরিবহন আছে, বিভিন্ন তরল পদার্থের পরিবহন আছে। এই সমস্ত পরিবহনগুলোতে ব্যাপন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেল টু সেল অসমোসিস, একটা কোষ থেকে আর একটা কোষ, সেক্ষেত্রেও পদার্থের যে চলাচল, সেক্ষেত্রেও ব্যাপন একটা ভূমিকা গ্রহণ করে। অর্থাৎ দুটো কোষের পাশাপাশি দুটো কোষের মধ্যে যে কোষের মধ্যে যে পদার্থের ঘনত্ব কম, পাশের আরেকটা কোষে যে পদার্থে অন্য একটা পদার্থের ঘনত্ব বেশি, সেখান থেকে ওদিকে অর্থাৎ কম ঘনত্বযুক্ত কোষের মধ্যে প্রবেশ করে যে প্রক্রিয়ায়, সেটা ব্যাপন। অন্যতম গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া অভিস্রবণ। অভিস্রবণের ক্ষেত্রে কি হয়, দুটো ভিন্ন ঘনত্বযুক্ত দ্রবণকে যদি আমরা একটা বিশেষ অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখি, তাহলে দেখব যে কম ঘনত্বযুক্ত দ্রবণের যে বেশি ঘনত্বযুক্ত দ্রবণে প্রবেশ করে এবং প্রক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না উভয় দ্রবণের গাঢ়ত্ব সমান হয়। অর্থাৎ পাশাপাশি ধরো তুমি একটা অর্ধভেদ্য পর্দা, এই পর্দার এদিকে বেশি ঘনত্বযুক্ত চিনির দ্রবণ রেখেছো, এখানে কম ঘনত্বযুক্ত চিনির দ্রবণ রেখেছো। যেখানে কম ঘনত্বযুক্ত দ্রবণ সেখানে জল বেশি আছে, আর এখানে বেশি ঘনত্বযুক্ত দ্রবণ বলতে জল কম আছে। তো এখান থেকে জলের অণুগুলো, দ্রাবকের অণুগুলো কিন্তু এই পর্দা ভেদ করে এখানে এই দ্রবণে পৌঁছাবে, যতক্ষণ পর্যন্ত না দুটো দ্রবণের গাঢ়ত্ব বা ঘনত্ব সমান হচ্ছে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলি অভিস্রবণ। তো অভিস্রবণ দু রকম হতে পারে, একটা বহিঃ অভিস্রবণ, একটা অন্ত অভিস্রবণ। তোমার বাড়িতে বিভিন্ন ভাবে আমরা এই ঘটনাটা দেখতে পাই। তুমি একটা শুকনো শুষ্ক কিশমিশকে জলে ফেলে দাও,
এক গ্লাস জলের মধ্যে কুঁচকে থাকা একটা কিশমিশকে তুমি ডুবিয়ে রাখলে, কি দেখবে? পরদিন দেখবে যে কিশমিশটা একেবারে সুন্দর গোল হয়ে ফুলে গেছে। পরদিন দরকার নাই, কয়েক ঘন্টা পরেই তুমি দেখতে পাবে। ছোলার ক্ষেত্রেও আমরা দেখতে পাই এরকম, যে ফুলে ওঠা, কুঁচকে থাকা ছোলা জল ঢুকে ফুলে উঠল। এক্ষেত্রে কোষের ভিতরের গাঢ়ত্ব বেশি, কোষের বাইরে গাঢ়ত্ব কম, তাই জল বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করলো। এটাকে বলছি আমরা অন্ত অভিস্রবণ। অর্থাৎ দুটো ভিন্ন গাঢ়ত্বের দ্রবণ যখন ভিন্ন গাঢ়ত্বের দ্রবণের মধ্যে কোষীয় পরিবেশের গাঢ়ত্ব যদি বেশি হয়, বাইরের পরিবেশের গাঢ়ত্ব কম থাকলে বাইরের পরিবেশ থেকে দ্রবণ বা তরল, দ্রবণের যে দ্রাবক সেটা কোষীয় পরিবেশের মধ্যে প্রবেশ করে। এটাকে বলছি আমরা অন্ত অভিস্রবণ। মূলের ক্ষেত্রে এটা ঘটে থাকে। একটা মূল, তার মূলরম, এটা মূলরম ধরো, এখানে একটা জলের কণা আছে, তার চারিদিকে এখানে মাটির কণা, তার চারিদিকে জলের একটা পাতলা প্রলেপ। তো এই বাইরের জলটার ঘনত্ব কম, এই যে মূলরমের যে কোষ, এখানে জলের ঘনত্ব অনেক বেশি। তো এই বাইরের জলটা তখন কি হবে না, অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় মূলরমের কোষের মধ্যে প্রবেশ করবে। এটাকে বলছি আমরা অন্ত অভিস্রবণ। আবার এমনও ঘটতে পারে যে এই কোষীয়, যে কোষের মধ্যে থাকা যে তরল, তার থেকে বাইরে এমন একটা দ্রবণ আছে যে দ্রবণের গাঢ়ত্ব অনেক বেশি। তখন কি হবে না, এই কোষ থেকে জল বাইরে বেরিয়ে চলে আসবে। আমরা যে ফুলে যাওয়া কিশমিশটাকে যদি আবার একটা গাঢ় চিনির দ্রবণ তৈরি করে তার মধ্যে ফুলে যাওয়া কিশমিশটাকে আমরা আবার ফেলে দিই, তাহলে দেখবো ঠিক উল্টো ঘটনা ঘটছে, আবার কোষটা কুঁচকে যাচ্ছে। কি ঘটলো এখানে না, কোষীয়, এই কোষের ভিতরের যে দ্রবণ, সেই দ্রবণের গাঢ়ত্ব থেকে বাইরের দ্রবণের গাঢ়ত্ব কম, এই বেশি। কোষের ভিতরের গাঢ়ত্ব কম বেশি এবং বাইরের গাঢ়ত্ব, এই ফুলে যাওয়া কিশমিশটাকে যদি আমরা একটা ঘন চিনির দ্রবণ তৈরি করে তার মধ্যে ফেলে দিই, তাহলে দেখব সেক্ষেত্রে বাইরের গাঢ়ত্বটা বেশি এবং কোষের ভিতরের গাঢ়ত্ব যদি কম হয়, তখন কোষ থেকে জল বাইরে বেরিয়ে আসবে এবং কোষটির কুঞ্চন ঘটবে, প্রোটোপ্লাজমের সংকোচন ঘটবে। এই যে অভিস্রবণ প্রক্রিয়া ঘটলো, এটা কোষ থেকে বাইরে বেরিয়ে আসা, এটাকে বলছি আমরা বহি অভিস্রবণ। এরকম হয় অনেক সময় গাছের গোড়ায় আমরা যে রাসায়নিক সার প্রয়োগ করি, সারগুলো যদি খুব কাছাকাছি দিয়ে দিই, একেবারে মূলের কাছাকাছি, তাহলে কি ঘটে, তার চারপাশের যে জল, তার গাঢ়ত্বটা অনেক বেড়ে যায়। সারগুলো তার সঙ্গে দ্রবীভূত হয়, রাসায়নিক সারগুলো, এবং মূলরমের চারপাশে জলের গাঢ়ত্ব অনেক বেড়ে গেল। তখন উল্টো ঘটনা ঘটলো, জল মূলে প্রবেশ করা বাদ দিয়ে মূলের জল বাইরে বেরিয়ে চলে এলো এবং মূলের শোষণ প্রক্রিয়া ঘটে, যে মূলরমগুলো, সেই মূলরমের কোষগুলো সংকুচিত হয়ে গেল, প্রোটোপ্লাজমের সংকোচন ঘটলো এবং দেখা যাবে তারপর দিন থেকে গাছটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। অর্থাৎ একেবারে গাছের গোড়ায় ওই জন্য সারগুলো, রাসায়নিক সারগুলো দিতে নেই, একটু দূরে দিতে হয়, যাতে সার থেকে বেরিয়ে আসা বা চারপাশের জলের সঙ্গে দ্রবীভূত হয়ে কোষের যে ভিতরের গাঢ়ত্ব তার থেকে কম গাঢ়ত্ব বাইরে তৈরি হয়। এইভাবে আমাদের বহি অভিস্রবণ ঘটে। আর একরকম অভিস্রবণ আছে, সেটাকে সেল টু সেল অসমোসিস বলা হয় বা কোষান্তর অভিস্রবণ। সেটা কি না, এই যে মূলরমের কোষ বললাম, এটা মূলরমের কোষ, তার পাশে আরো কোষ আছে, এই পাশে কোষ আছে, এই পাশে কোষ আছে, এখানে জাইলেম পরিচক্র, জাইলেম স্তম্ভ। তা এই যে মূলরমে জলটা ঢুকলো, এই কোষের ভিতরে গাঢ়ত্ব কমে গেল, এই কোষের ভিতরে গাঢ়ত্ব বেশি আছে, তখন এই জলটা এই কোষ থেকে এই কোষে চলে আসবে, এই কোষটা ফুলে যাবে, রসস্ফীতি ঘটবে। পাশে এই কোষটা তখন গাঢ়ত্ব বেশি, এই কোষের গাঢ়ত্ব কম, আবার এখান থেকে জলটা এই কোষে প্রবেশ করবে, এরও রসস্ফীতি ঘটবে। আবার এই কোষটা যখন ঢুকে গেল, তখন পাশের কোষটা তুলনায় কম গাঢ়ত্ব, বেশি গাঢ়ত্ব, এখানে কম গাঢ়ত্ব, তখন এখান থেকে জলটা আবার এখানে প্রবেশ করবে। এইভাবে কোষ থেকে কোষে বেশি ঘনত্বযুক্ত কোষ এবং কম ঘনত্বযুক্ত কোষ পাশাপাশি থাকলেই কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব দিকে সবসময় একটা অভিস্রবণ ঘটবে। এই অভিস্রবণটাকে আমরা বলছি সেল টু সেল অসমোসিস বা কোষান্তর অভিস্রবণ। এর মাধ্যমেই মূলের একেবারে জাইলেম বাহিকার বাইরে যে পরিচক্র আছে, চারিদিক থেকে জল এসে এই পরিচক্রে একটা চাপ সৃষ্টি করে, একটা বিশেষ চাপ। এই সমস্ত সেলগুলো রসস্ফীতি, একবার রসস্ফীতি ঘটে, একবার রসস্ফীতির হ্রাস ঘটে, একবার বৃদ্ধি ঘটে। এই করতে করতে জলগুলো এসে পরিচক্রের এখানে মৃত কলা স্তর আছে, এখান থেকে আর অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় ঢোকে না, এখানে একটা চাপ সৃষ্টি হয়। মূলের একেবারে কেন্দ্র এটা ধরো, এই যে চাপ, এই চাপটাকে বলছি আমরা মূলজ চাপ। এই মূলজ চাপের ফলেই কিছুটা জল ভিতরের যে জাইলেম বাহিকাগুলো আছে, এই জাইলেম বাহিকায় প্রবেশ করে, তারপর সেটা আবার ঊর্ধ্বমুখে পরিবহন হয়। কিভাবে সেটা আমরা পরে দেখব। তাহলে দেখলাম
ব্যাপন এবং অভিস্রবণ। এই যে ব্যাপন, ব্যাপন দেখো প্রতিটা কোষের ভিতরে, কোষের জলটা এখানে প্রবেশ করলো, সমগ্র প্রোটোপ্লাজমে ছড়িয়ে পড়ার জন্য ব্যাপন দরকার। আবার এই কোষের একেবারে মূলের এই অংশে জল প্রবেশ করলো, এই জলটা সারা কোষটাতে ছড়িয়ে পড়ার জন্য ব্যাপন দরকার। তাহলে অভিস্রবণ প্রক্রিয়ায় ঢুকছে, ব্যাপন প্রক্রিয়ায় গোটা কোষের ভিতরে রসের গাঢ়ত্বটাকে ছড়িয়ে পড়ছে, আবার পাশের কোষে যাচ্ছে। এইভাবে ব্যাপন অভিস্রবণ, সেল টু সেল অসমোসিস এবং ব্যাপন, এই দুটো প্রক্রিয়ায় কিন্তু মূলের পরিচক্রের কাছাকাছি জল এসে পৌঁছাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো যে পরিবহন, উদ্ভিদের যে পরিবহন, সেই পরিবহনে বিভিন্ন ভৌত প্রক্রিয়াগুলো অংশগ্রহণ করে। নেক্সট আমরা দেখব এই যে পরিবহনের কথা বলছি, এই পরিবহনগুলোর ক্ষেত্রে কিছু হয় শক্তির ব্যবহার ছাড়াই, আর কিছু পরিবহন হয় যেক্ষেত্রে শক্তির ব্যবহার লাগে। শক্তি কখন লাগবে? জল উপর থেকে নিচে নামছে, কোনো শক্তি ছাড়াই জলের স্বাভাবিক ধর্ম অনুযায়ী উপর থেকে নিচে নামছে। আমি জলটাকে নিচ থেকে যদি উপরে নিয়ে যেতে চাই, অবশ্যই আমাকে সেই জলটাকে এক্সট্রা কোনো অতিরিক্ত কোনো বল প্রয়োগ করতে হবে, শক্তি ব্যবহার করতে হবে, তবেই হবে। ঠিক একইভাবে আমাদের উদ্ভিদ দেহের যে পরিবহনগুলো, সেক্ষেত্রে যে ক্ষেত্রে দেখলাম যে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে কম ঘনত্বযুক্ত পদার্থগুলো ছুটে যাচ্ছে, এটাই স্বাভাবিক, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে। কিন্তু যদি উল্টো দিকে পরিবহনের প্রয়োজন হয়, তখন সেক্ষেত্রে শক্তির প্রয়োজন হয়। আয়নগুলো যখন বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে যায়, যখন আয়ন, তখন তার কোনো শক্তির প্রয়োজন হয় না। কিন্তু কম থেকে বেশির দিকে গেলে তখন শক্তির প্রয়োজন হয়। কম থেকে বেশির দিকে যখন যাবে তখন অতিরিক্ত কোনো শক্তির প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রোটিন বাহক বা কোষের মধ্যে তৈরি হওয়া যে এটিপি শক্তি, সেই শক্তির ব্যবহার লাগে। তো শক্তির ব্যবহারের সাহায্যে যখন পরিবহন ঘটে, সেটাকে আমরা সক্রিয় পরিবহন বলি। আয়নের ক্ষেত্রে, বিশেষ করে আয়ন পরিবহনের ক্ষেত্রে শক্তি ব্যবহার প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে। অর্থাৎ আয়ন শোষণকেও আমরা দুভাগে ভাগ করছি, নিষ্ক্রিয় আয়ন শোষণ এবং সক্রিয় আয়ন শোষণ। বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে সহজেই পৌঁছে যায় কোনো শক্তির ব্যবহার ছাড়া, কিন্তু কম থেকে বেশির দিকে যখন আয়ন যায়, তখন অবশ্যই উল্টো পথে যাওয়ার মতো, অর্থাৎ এটিপি বা প্রোটিন পাম্প ইত্যাদি এর সাহায্য লাগে। সাধারণত সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, এই যে আয়নগুলো, এই আয়নগুলোর পরিবহনের সময় আমাদের শক্তির প্রয়োজন হয় এবং সেটাকে সক্রিয় পরিবহন বলি। নেক্সট আছে জাইলেম বাহিকে, যেটা বললাম ঊর্ধ্বমুখী পরিবহন। একটা অদ্ভুত ঘটনা, তোমরা একটু কল্পনা যদি করতে পারো তাহলে বুঝতে পারবে যে সুউচ্চ উদ্ভিদে 100 ফিট 200 ফিট উঁচু উদ্ভিদের পাতার মধ্যে কি করে মাটির জলটা পৌঁছায় কোনো রকম পাম্প ছাড়া। আমরা আমাদের বাড়িতে দোতলা বা তিনতলার উপরে জল তোলার জন্য কত ইলেকট্রিক খরচ হয়, কত বড় পাম্প দরকার হয়, মেশিন দরকার হয়, তবে জলটা আমরা তুলতে পারি। অথচ উদ্ভিদের ওই উঁচু উদ্ভিদের পাতার কোষগুলোতে কোনো রকম এই ধরনের মেকানিজম ছাড়াই জল উঠে যাচ্ছে। বিষয়টা কিন্তু তা নয়। অর্থাৎ অনেকগুলো ভৌত প্রক্রিয়া, এ নিয়ে প্রচুর গবেষণা আছে, প্রচুর পরীক্ষা নিরীক্ষা আছে। আমাদের বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস, তিনিও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তার একটা ধারণা ছিল, তার ধারণা সম্বন্ধে তোমাদের যদিও নেই, এখানে আমি একটু বলে নিই। এই যে আমরা এখানে সেল টু সেল অসমোসিস বলছিলাম, এখানে এই কোষগুলো জল ঢুকলো যখন ফুলে গেল, আবার এখান থেকে জল যখন বেরিয়ে গেল সংকুচিত হলো, আবার এই কোষটা ফুলে গেল সংকুচিত হলো। এইভাবে প্রত্যেকটা কোষ একবার ফুলছে, একবার সংকুচিত হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে একটা পাম্পিং সিস্টেম, পাঞ্চ হচ্ছে, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের মতো প্রতিটা কোষ সংকোচন প্রসারণ ঘটছে। জগদীশচন্দ্র বোস মনে করেছিলেন, বা তিনি তার যে তত্ত্ব সেখান থেকে বলতে চেয়েছিলেন, এই যে পাম্পিং সিস্টেম, কোষগুলোর একটা সংকোচন প্রসারণ, এই পাম্পিং সিস্টেমের মাধ্যমে জলটা গিয়ে জাইলেম বাহিকে পৌঁছায় এবং সেখান থেকে উপরের দিকে উঠে যায়। কিন্তু সেটা শুধু পাম্পিং সিস্টেম কাজ করে ঠিকই, এখানে সংকোচন প্রসারণ হয় ঠিকই, কিন্তু দীর্ঘ উচ্চতার উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে এই ছোট্ট কোষের যে পাম্প, সেই পাম্পগুলো অত উচ্চ উদ্ভিদের জল তুলতে পারে, সে নিয়ে আমরা সেইভাবে প্রমাণ এই তত্ত্ব করতে পারিনি। বিভিন্ন তত্ত্ব রয়েছে, তো বিভিন্ন তত্ত্বের মধ্যে বিজ্ঞানী ডিকসন এবং জোলি, এরা দুজন একটা কনসেপ্ট তৈরি করেন যে কোনো একটা নির্দিষ্ট প্রক্রিয়ার দ্বারা এটা সম্ভব নয়। আবার আরেকটা এখানে আছে যে কৈশিকত্ব, অর্থাৎ
একটা সূক্ষ্ম নলকে তুমি যদি জলের কাছাকাছি নিয়ে আসো, একটা সরু নল, খুবই সূক্ষ্ম নল, ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো, সেখানে এই নল নিডলের মতো, সেই নিডলটা জলের কাছাকাছি নিয়ে গেলেই দেখবে জলটা কিছুটা ওই নলের মধ্যে ঢুকে যাচ্ছে, এমনি কোনো ফোর্স ছাড়াই, বায়ুর চাপেই হোক বা হোক এই কৌশিক নলের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। এটাও কেউ কেউ বলেছিলেন যে এই কৌশিকত্ব ধর্মের প্রভাবে জলের অণুর প্রতি পাশাপাশি জলগুলো পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণের সাহায্যে কোনো না কোনোভাবে জাইলেম বাহিকা দিয়ে জল পৌঁছায়, কিন্তু সেগুলো সেইভাবে প্রমাণ করতে ব্যর্থ। তো বিজ্ঞানী ডিকসন এবং জোলি তাঁরা প্রথম এই যে জাইলেম বাহিকা দিয়ে কিভাবে সুউচ্চ উদ্ভিদের পাতায় জলটা ওঠে তার সম্বন্ধে বিভিন্ন মতবাদ দিয়েছিলেন। তাদের মতবাদটাকে এখনো পর্যন্ত শ্রেষ্ঠ বলে ধরা হয়। সেখানে তিনি বলেছিলেন যে একটা নির্দিষ্ট কোনো পদ্ধতি নয়, সমগ্র যে প্রক্রিয়া, অনেকগুলো প্রক্রিয়া একসঙ্গে মিলিতভাবে এই জাইলেম বাহিকার মাধ্যমে সুউচ্চ উদ্ভিদের জলটা পাতার কোষে পৌঁছায়। তার মধ্যে একটা অন্যতম ভাইটাল যে তত্ত্ব সেটা হলো বাষ্পমোচন টান। আমি যেটা বলছিলাম যে উদ্ভিদের প্রতিটি পাতা দিয়ে সবসময় বাষ্পমোচন ঘটছে, অর্থাৎ তুমি ভাবো তুমি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল থেকে একটা স্ট্রয়ের মাধ্যমে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছ, উপর দিকে টানছো, তো উপর দিকে যেই টানছো কোল্ড ড্রিঙ্কসের বোতলে থাকা তরলটা স্ট্রয়ের মধ্যে এমনি এমনি ঢুকে যাচ্ছে। কেন ঢুকে যাচ্ছে? তুমি টানছো বলে। তুমি উপর দিকে যদি না টানো তাহলে কিন্তু স্ট্রয়ের মধ্যে ঢুকবে না। ঠিক তেমনি এই জাইলেম বাহিকার সঙ্গে একেবারে পত্ররন্ধ্র পর্যন্ত একটা সূক্ষ্ম নল বিস্তৃত থাকে। পত্ররন্ধ্র দিয়ে বাইরে জল বেরিয়ে যাচ্ছে মানেই নিচের দিকে একটা টান পড়ছে, এই টানটা এসে পড়ে একেবারে মূলের এই জাইলেম বাহিকার এখানে, এবং এখানে মূলজ চাপের ফলে যে জলটা ঢুকছে সেই চাপের ফলে জলটা ঢোকা মাত্র ট্রান্সপিরেশন পুল বা বাষ্পমোচন জনিত যে টান, সেই টানের দ্বারা উপরে উঠে যাচ্ছে। এইভাবে সেল টু সেল অসমোসিস যেমন লাগছে, ব্যাপন প্রক্রিয়া যেমন লাগছে, বাষ্পমোচন টানটা সেখানে গুরুত্বপূর্ণ, মূলজ চাপটাও গুরুত্বপূর্ণ। আর কি গুরুত্বপূর্ণ না, জলের এই যে পাশাপাশি কণিকা থাকলে তাদের মধ্যে যে আসঞ্জন ধর্ম, অর্থাৎ সমসংযোগ বল বলা হয়, জলের কণাগুলো পাশাপাশি থাকবে না। তুমি জলের দুটো ফোঁটা তোমার মসৃণ টেবিলের খুব কাছাকাছি রাখো, দেখবে খুব অল্প সময়ের মধ্যে ফোঁটা দুটো পরস্পরের সঙ্গে লেগে একটা মোটা জলের ফোঁটা তৈরি করছে। তো এই যে জলের মধ্যে আসক্তি, সমসংযোগ টান, ট্রান্সপিরেশন পুল, রুট প্রেশার ইত্যাদি সমগ্র ব্যবস্থা মিলে উপর দিকে রসের উৎসব ঘটে, অর্থাৎ জাইলেম বাহিকা দিয়ে ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে। অর্থাৎ রসের উৎসব বলতে আমরা বুঝবো মূলরম দ্বারা শোষিত জল এবং খনিজ লবণ যে ভৌত প্রক্রিয়ায় বা যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের পাতার কোষে পৌঁছায় ঊর্ধ্বমুখী পরিবহনের মাধ্যমে, সেটাকেই বলে আমরা অ্যাসেন্ট অফ স্যাপ বা রসের উৎসব। এছাড়া আর একটা পরিবহন ঘটে, কি পরিবহন না ফ্লোয়েম কলাই। ফ্লোয়েম কলার মাধ্যমে পরিবহন ঘটে পাতার কোষে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি হয়, গ্লুকোজ জাতীয় খাদ্য বা অন্যান্য বিভিন্ন পদার্থ, সালোক সংশ্লেষ পরবর্তীকালে গ্লুকোজ পরিবর্তন হয় অন্যান্য পদার্থে, শ্বেতসার বা এই জাতীয় কোনো পদার্থে, সেগুলো প্রতিটা উদ্ভিদের প্রতিটা অঙ্গে, সঞ্চয়ী অঙ্গে যাওয়ার জন্য পাতা থেকে সরা প্রয়োজন। তো পাতা থেকে বেরিয়ে আসার জন্য যে কলার মাধ্যমে পরিবহন ঘটে যেটা হলো ফ্লোয়েম কলা। ফ্লোয়েম কলার যে গঠন সেখানে আমরা দেখেছি যে শিবনল এবং শিব ছিদ্র, এটা একটা কোষ, এটা একটা কোষ, এখানে একটা শিব প্লেট বলে একটা শিব প্লেট থাকে, এখানে ছিদ্র থাকে, এবং এই যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমটা সবসময় সার্কুলার আকারে ঘোরে, একটা চক্রাকার মুভমেন্ট দেখা যায় এর মধ্যে। এই সার্কুলার আকারে ঘুরতে ঘুরতে উপরের দিক থেকে যে পদার্থটা আসছে সেটা এখানে মিশলো, সেটার সঙ্গে সঙ্গে এখানে চলে এলো শিব ছিদ্র দিয়ে নিচে। এইভাবে সেল থেকে সেল আমরা ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদের নিম্নমুখী বা অন্যান্য বিভিন্ন অঙ্গে, সঞ্চয়ী অঙ্গে ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদের পাতায় তৈরি খাদ্য ছড়িয়ে পড়ে। এই সামগ্রিকভাবে গেল আমাদের উদ্ভিদের পরিবহন সংক্রান্ত এবং খনিজ পুষ্টি সংক্রান্ত বিষয়। সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করলাম। অপেক্ষা করো, নেক্সট ভিডিওতে আমরা উদ্ভিদের শ্বসন প্রক্রিয়া বা প্রাণীদেহের শ্বসন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব।